প্রিয় শিক্ষার্থীরা, শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। মন দিয়ে পড়াশোনা করে যাও। পরীক্ষা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। তাই তোমরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা সিলেবাসটাকে শেষ করে রিভিশন দেওয়ার চেষ্টা করো। যদি তোমাদের কোনো টপিক নিয়ে ডাউট থাকে, সেই টপিক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই টপিকটা আলোচনা করে দেবো। সে বাংলা হোক বা বাংলা ব্যাকরণের মধ্যে। তোমাদের যে টপিক নিয়ে সমস্যা হচ্ছে সেই টপিক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি আলোচনা করছিলাম বাংলা ব্যাকরণের এই সমাস অধ্যায়টি। এই সমাস অধ্যায়ের যে প্রধান ৬টি সমাস ছিল, সেই প্রধান ৬টি সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই তোমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আলোচনা করব এই বাংলা ব্যাকরণের যে সমাস অধ্যায়টি, সেই সমাস অধ্যায়ের প্রধান ৬টি সমাস ছাড়াও আরও কিছু সমাস রয়েছে। সেই সেই কিছু সমাসকে অপ্রধান সমাস বলে আমরা চিহ্নিত করেছি বা চিহ্নিত করব। সেই অপ্রধান সমাসগুলো কি সেটা আমরা দেখে নেব। তাহলে আজকের আলোচনা হচ্ছে এই সমাস অধ্যায়ের অপ্রধান সমাস। আমরা প্রধান ৬টি সমাস নিয়ে আলোচনা করে নিয়েছি। যদি তোমরা দেখে না থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে এই অপ্রধান সমাসের মধ্যে কি কি সমাস রয়েছে সেই সমাসটি প্রথমে আমরা নাম জেনে নেব। এই অপ্রধান সমাসের মধ্যে যেটা প্রথম রয়েছে নিত্য সমাস। তাহলে অপ্রধান সমাসের মধ্যে প্রথম সমাস যেটি রয়েছে নিত্য সমাস। তারপরে দ্বিতীয় সমাস যেটি রয়েছে অলপ সমাস। তাহলে অপ্রধান সমাসের মধ্যে দ্বিতীয় সমাস যেটি হচ্ছে সেটা হচ্ছে কি অলপ সমাস। ৩ নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। তাহলে ৩ নম্বর কি বাক্যাশ্রয়ী সমাস। তোমরা দেখবে সমাসের শ্রেণীবিভাগ যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম সমাস প্রধানত ৬ প্রকার আর মোট হচ্ছে ৯ প্রকার। তাহলে প্রধানত ৬ প্রকার ছাড়াও যে মোট বাকি ৩টি যে সমাস রয়েছে সেই বাকি ৩টি সমাসকে অপ্রধান সমাস বলা হয়। আর সেই ৩টি সমাস হলো নিত্য সমাস, অলপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। আজকে কিন্তু এই ৩টি সমাস সম্পর্কে আমরা জানবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কিরকম আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমরা দেখে নিই আজকের আলোচনা নিত্য সমাস প্রথম। এই প্রথম নিত্য সমাস আলোচনা সম্পর্কে আমরা দেখে নেব। তারপর নিত্য সমাসের পরে আমরা অলপ সমাস দেখে নেব। অলপ সমাসের পরে বাক্যাশ্রয়ী সমাস দেখে নেব। তাহলে দেখে নিই আমরা নিত্য সমাস। তাহলে নিত্য সমাসটা কি? যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কি যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে কি সমাস বলা হয়? এমসিকিউ বা এসিকিউ হিসেবে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। তাহলে যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলা হয় কি সমাস? তাকে বলা হয় নিত্য সমাস। আর যদি ব্যাসবাক্য করতে হয় তাহলে কিন্তু অন্য পদের সাহায্য নিতে হবে। আর সেটাই হবে কি নিত্য সমাস। দেখো একটি উদাহরণ নেওয়া হয়েছে কৃষ্ণ সর্প। এই কৃষ্ণ সর্প এটি একটি ব্যাসবাক্য। কৃষ্ণ সর্প ব্যাসবাক্য থেকে সমাসবদ্ধ পদে এসেছে কি কৃষ্ণ সর্প। ব্যাসবাক্য কিন্তু যেটা ছিল সেটাই কিন্তু সমাসবদ্ধ পদে থেকেই গেছে। তাই এটি হচ্ছে কৃষ্ণ সর্প নিত্য সমাসের উদাহরণ। আমরা নিত্য সমাস আরো কয়েকটি ভালোভাবে আমরা দেখে নেব। যে একটা তো আমরা জানলাম যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে আমরা নিত্য সমাস বলছি। যেমন কৃষ্ণ সর্প, এই কৃষ্ণ সর্প তো ব্যাসবাক্য কিন্তু সেটাই থেকে গেছে, তাই এটা নিত্য সমাস। আর একটা আমরা কি জানলাম সংজ্ঞায়, যে ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে আমরা বলছি কি নিত্য সমাস। যেমন একটি আমি উদাহরণ বলছি গ্রামান্তর। কি একটি উদাহরণ বলছি গ্রামান্তর। এই গ্রামান্তর এই সমাসবদ্ধ পদটিকে সমাস নির্ণয় করলে হবে কি অন্য গ্রাম। কি হবে অন্য গ্রাম। তাহলে এই যে দেখো এই গ্রামান্তরে একটি অন্য পদের সাহায্য নিতে হয়েছে। অন্য কোন পদের সাহায্য নিতে হয়েছে? অন্য একটি পদের সাহায্য নিতে হয়েছে। তাই এটি হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। এখানে অন্য বলতে যে অন্য কথা বলছে সেটা কিন্তু না। এখানে অন্য বলতে বোঝাচ্ছে অন্য মানে এক্সট্রা একটি পদের সাহায্য নেবে। সেই এক্সট্রা যে পদের সাহায্য নেবে সেটাই হচ্ছে কি নিত্য সমাস। আরেকটি উদাহরণ দিচ্ছি দেখো নাম মাত্র। কি একটু উদাহরণ নিচ্ছি নাম মাত্র। এখানে এটি সমাসবদ্ধ পদটিকে ব্যাসবাক্য করলে কি হবে? কেবল নাম। কি হবে? কেবল
নাম। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জেগে যাচ্ছে, স্যার আপনি গ্রামান্তরকে অন্য গ্রাম করলেন, কিন্তু নাম মাত্রকে কেবল নাম কেন বললেন? এটা আমরা কিভাবে বুঝবো যে কোথায় অন্য গ্রাম লিখতে হবে, কোথায় কেবল নাম লিখতে হবে, সেটা কি করে বুঝবো? এই নিত্য সমাস কিভাবে ব্যাসবাক্য করবে সেটা আমি অবশ্যই বলবো, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর অবশ্যই ক্লাসটা করার সময় খাতা কলম নিয়ে বসবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি তোমরা খাতায় লিখে লিখে ক্লাসটা করো, তোমাদের খুব সুবিধা হবে ক্লাসটা করার। তাই অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে। এই নিত্য সমাস সমাসবদ্ধ পদ দেখে নির্ণয় করার আগে প্রথমে আমরা জেনে নেব এই নিত্য সমাস কয় প্রকার, অর্থাৎ প্রকারভেদ আমরা জেনে নেব। তাহলে দেখো, নিত্য সমাস হচ্ছে দুই প্রকার। কি কি? অবিগ্রহ নিত্য সমাস, অশপথ বিগ্রহ নিত্য সমাস। এই অবিগ্রহ নিত্য সমাস কাকে বলে? যে নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না তাকে অবিগ্রহ নিত্য সমাস বলে। তোমাদের একটা কথা খেয়াল করছে যে নিত্য সমাসের সংজ্ঞায় আমরা পেয়েছিলাম যে সমাসে ব্যাস বাক্য হয় না। এখানে কিন্তু যে সমাসে ব্যাস বাক্য হয় না, অর্থাৎ যে নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না, তাকে বলা হচ্ছে কি? অবিগ্রহ নিত্য সমাস। এই অবিগ্রহ নিত্য সমাসের উদাহরণ হচ্ছে নীল গায়, দ্বার কাক, কালসাপ, ইচ্ছা বসন্ত, শেয়াল কাটা, কাঁচকলা, চামড়ি গায়। এই সমস্ত সমাসবদ্ধ পদের কিন্তু ব্যাস বাক্য করা যাবে না। তাই এগুলো হচ্ছে কি? নিত্য সমাসের উদাহরণ, অর্থাৎ অবিগ্রহ নিত্য সমাসের উদাহরণ। এরপর ২ নম্বর ভাগ হচ্ছে অশপথ বিগ্রহ নিত্য সমাস। যে নিত্য সমাস অর্থাৎ নিজের পদ দ্বারা ব্যাস বাক্য হয় না। ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে অশপথ বিগ্রহ নিত্য সমাস বলে। নিজের পদ দ্বারা ব্যাস বাক্য হয় না। নিজের পদ দেখো কি? দেশান্তর। এখানে দেশান্তর, আমরা এখানে কটি পদ রয়েছে? দেশ, আরেকটি রয়েছে অন্তর। এখানে দেখো, এই অন্তর আর দেশ দুটো পদ দিয়ে কি ব্যাস বাক্য করা হয়েছে? নিশ্চয়ই হয়নি। অর্থাৎ নিজের পদ দ্বারা কিন্তু ব্যাস বাক্য হচ্ছে না। তাই এটি হচ্ছে কি? অশপথ বিগ্রহ নিত্য সমাস। আচ্ছা, কোনটা দিয়ে বুঝতে পারছি আমরা যে নিজের পদ দিয়ে হচ্ছে না? দেখো, এখানে অন্তর, ব্যাস বাক্যের সময় কিন্তু অন্তর কথাটা কোথাও কিন্তু নাই। তাই এটা কিন্তু বলা যাবে না যে এটি কিন্তু নিজের পদ দ্বারা কিন্তু ব্যাস বাক্য হয়েছে। তাই অন্তর দিয়ে ব্যাস বাক্য হয়নি বলেই আমরা কিন্তু বলবো এটি অশপথ বিগ্রহ নিত্য সমাস, অর্থাৎ অন্য পদের সাহায্য নিতে হয়েছে এটিকে ব্যাস বাক্য করার জন্য। কয়েকটি উদাহরণ দিয়েছি: যুগান্তর, দর্শন মাত্র, চিন্মাত্র। চিন্মাত্রকে সমাস ব্যাস বাক্য করলে হবে কেবল চিত। হাঁটাহাঁটি ব্যাস বাক্য করলে হবে কেবল হাঁটা। গড়াগড়ি কেবল গড়া। স্থূলশম্ভুনিভ, স্থূলিশম্ভুর তুল্য। বজ্রসন্নিভ, বজ্রের তুল্য। জবাব কুসুম সংকাশ, জবাব কুসুমের তুল্য। কয়েকটি অনুরূপ উদাহরণ দেওয়া হয়েছে, সেই অনুরূপ উদাহরণগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এবার এই অনুরূপ উদাহরণগুলো কিভাবে বুঝবো যেগুলো নিত্য সমাস বা অশপথ বিগ্রহ নিত্য সমাস, সেটা কি করে বুঝবো সেটা আমরা এবার দেখে নেব। যদি তোমাদের আলোচনা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আমরা দেখে নেব সমাসবদ্ধ পদ দেখে কিভাবে চিনব এটি নিত্য সমাসের উদাহরণ। একটি সমাসবদ্ধ পদ নিচ্ছি কালসাপ। কালসাপ একটি সমাসবদ্ধ পদ নিলাম। এবার পরীক্ষায় যেহেতু সমাসবদ্ধ পদ থাকবে, সমাসবদ্ধ পদ দেখে কিন্তু আমাদের ব্যাস বাক্য করতে হবে। কালসাপ, এটি খেয়াল করো, আমরা তো ৬টা সমাস আমরা পড়েছি। সেই ৬টা সমাস ছাড়াও এখানে কটি পদ রয়েছে দেখো? কাল, সাপ, মানে দুটো পদ রয়েছে। কাল পূর্বপদ, সাপ হচ্ছে পরপদ। আচ্ছা, একে অপরের সাথে কি কোনো লিঙ্ক আছে? লিঙ্ক আছে বলতে কি, কাল মানে আমরা কি বুঝি? কাল মানে আমরা সময় বুঝি, তাই তো? কাল মানে আমরা কি বুঝি? কাল মানে আমরা সময়। সাপ মানে সাপ। তাহলে কি সময় কি সাপ হচ্ছে? নিশ্চয়ই না। সময় তো কখনো সাপ হয় না। তাই এটি কিন্তু আমরা কিন্তু কোনো মতেই কিন্তু ব্যাস বাক্য করতে পারছি না। কাল সাপ, কাল সাপই থেকে যাচ্ছে। আমরা অবিগ্রহ নিত্য সমাসের একটি উদাহরণ পেয়েছিলাম কি? ইচ্ছা বসন্ত। পেয়েছিলাম? মনে পড়ছে? ইচ্ছা বসন্ত। এখানে খেয়াল করো, পূর্বপদ কি রয়েছে? ইচ্ছা। পরপদ কি রয়েছে? বসন্ত। ইচ্ছা আর বসন্ত, নিশ্চয়ই ইচ্ছা আর বসন্ত একই নয়। তাই আমরা এটা ব্যাস বাক্য করতে পারছি না। তাই এই ব্যাস বাক্য করতে পারছি না বলে এটা হচ্ছে কি? অবিগ্রহ নিত্য সমাস, অর্থাৎ নিত্য সমাসের উদাহরণ। এবার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে কালসাপ এটি সমাসবদ্ধ পদ আসলো, ব্যাস বাক্য কিভাবে করব? এখানে দেখো, কালসাপ সমাসবদ্ধ পদটি কিন্তু একটা পদে আছে। ইচ্ছা বসন্ত পদটি দেখো একটি পদে রয়েছে। একটি পদে রয়েছে তো? এবার ব্যাস বাক্য করার সময় আমরা কিছুই করব না। এই একটি পদ দ্বারা সমাসবদ্ধ পদটি দুটি পদে লিখব। অর্থাৎ কাল, এটি একটি প্রথম পদ, তারপরে স্পেস দিয়ে সাপ, হয়ে গেল ব্যাস বাক্য।
যে সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য করা যাবে না, পূর্বপদ এবং পরপদ দুটোকে আলাদা করে বসিয়ে দেবো, হয়ে যাবে আমাদের কি নিত্য সমাসের ব্যাস বাক্যের নির্ণয়। চামড়ি গায়, ঠিক একই রকম, চামড়ি গায়। কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। এইভাবে কিন্তু আমরা করব। আচ্ছা, এটা গেল অবিগ্রহ নিত্য সমাসের নিয়ম, অর্থাৎ নিত্য সমাসের আরেক একটি নিয়ম যেটা আমরা জানলাম, যে সমাসের ব্যাস বাক্য হয় না সেটা হচ্ছে ব্যাস বাক্য নির্ণয় করার উপায়। যদি কোনো সমাসবদ্ধ পদে মাত্র থাকে, কি থাকে? মাত্র, যেমন নাম, মাত্র রয়েছে। এখানে দেখো সমাসবদ্ধ পদে মাত্র রয়েছে। যদি সমাসবদ্ধ পদে মাত্র থাকে তাহলে সেটি হবে কিন্তু নিত্য সমাসের উদাহরণ। এবার মাত্রর জায়গা আমরা কি লিখব? মাত্রর জায়গা আমরা লিখব কেবল। যদি কোনো সমাসবদ্ধ পদে মাত্র থাকে তাহলে মাত্রর জায়গা আমরা লিখব কি? কেবল। আর এই কেবলটা কিন্তু ব্যাস বাক্যের সময় আমরা প্রথমে রাখবো, আর সমাসবদ্ধ পদের যে পূর্বপদটা রয়েছে সেটা পরপদে চলে যাবে। তার মানে ব্যাস বাক্য করলে কি হবে? কেবল, মানে প্রথমে রাখতে বললাম কেবল নাম। এটি হচ্ছে এই নামমাত্র সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য, কেবল নাম। এটি একটি নিয়ম বোঝা গেল যে সমাসবদ্ধ পদে মাত্র থাকলে হবে কি? কেবল। আর কেবলটা কিন্তু ব্যাস বাক্যের সময় পূর্বপদে রাখতে হবে। এবার আমরা দেখে নেব আরেকটি নিয়ম, যেখানে গ্রামান্তর করলাম সেখানে অন্য গ্রাম লিখেছি, সেখানে কিন্তু কেবল লিখিনি। সেটা কি করে বুঝবো? যদি সমাসবদ্ধ পদে অন্তর থাকে, কি থাকলে? অন্তর থাকলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে কি? নিত্য সমাসের উদাহরণ। দেখো অন্তর বলতে কি? এই গ্রামান্তর, এটাকে যদি আমরা পূর্বপদ এবং পরপদ যদি বের করি তাহলে কি পাবো? গ্রাম যোগ অন্তর, তাই তো? এটি পাবো। তার মানে সমাসবদ্ধ পদে অন্তর রয়েছে, যদি অন্তর থাকে তাহলে সেটি হবে কি? নিত্য সমাসের উদাহরণ। এবারে এই অন্তরের পরিবর্তে আমরা লিখব কি? অন্য। অন্তরের পরিবর্তে লিখব অন্য। ঠিক একই রকম ভাবে নাম মাত্রতে মাত্রর জায়গায় আমরা কেবল লিখেছি, আর সেটা ব্যাস বাক্যের সময় পূর্বপদে বসেছি। ঠিক একই রকম ভাবে এখানেও গ্রামান্তর, অন্তরের জায়গায় আমরা অন্য লিখব, আর ব্যাস বাক্য করার সময় সেই অন্যটা পূর্বপদে থাকবে। তার মানে গ্রামান্তরকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? অন্য গ্রাম। তার মানে বুঝতে পেরেছো এবার, যে যেখানে মাত্র থাকবে সেই মাত্রর জায়গায় কেবল লিখতে হবে। যদি কোনো সমাসবদ্ধ পদে অন্তর থাকে তাহলে সেই অন্তরের জায়গায় অন্য লিখতে হবে। আর কিন্তু ব্যাস বাক্য করার সময় সেটা কিন্তু পুরো পদে থাকবে, আর সমাসবদ্ধ পদের পুরো পদটা ব্যাস বাক্যের পরপদে চলে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে। এই ছিল নিত্য সমাস। এবং নিত্য সমাসের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে অনুরূপ, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কোনগুলো? এই যে এগুলো যে দেওয়া হয়েছে, দেখো এইগুলো যে দেওয়া হয়েছে, এই যে সমাসবদ্ধ পদগুলো, এই সমাসবদ্ধ পদগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব অলপ সমাস। এই অলপ সমাসের আরেকটি নাম রয়েছে কি? অলুক সমাস। অলপ সমাসের আরেকটি নাম রয়েছে কি? অলুক সমাস। তাহলে অলপ সমাস কাকে বলে? সমাস হওয়ার পরেও পূর্বপদের বিভক্তির আগের মতোই থেকে যায়, অর্থাৎ লোপ পায় না। তাকে আমরা কি বলবো? অলপ সমাস। অলপ অর্থাৎ নয় লোপ। যেমন দেখো দুধে ভাতে, এটি একটি সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটিকে ব্যাস বাক্য করেছি তাহলে অনেক কি দেখেছি? দুধে ও ভাতে। এখানে দেখো দুধে পূর্বপদে একার বিভক্তি রয়েছে, ব্যাস বাক্যের সময় কিন্তু দুধেই থেকে গেছে। তাই এটি হচ্ছে অলপ সমাস, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পায় না। খেয়াল রাখবে অলপ সমাসে যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, সেটা হবে কি? অলপ সমাস। অলপ সমাস কোনো আলাদা সমাস নয়, আমরা যে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি সমাসগুলো যে পড়েছিলাম সেগুলোর মধ্যেই কিন্তু এই অলপ সমাস, সেগুলো যে প্রকারভেদে আমরা যে পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম এই অলপ সমাস। এবার আমরা এই অলপ সমাসের কয়েকটি ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব অলপ দ্বন্দ্ব। অলপ দ্বন্দ্বে কি রয়েছে? অলপ দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাস বোঝাবে, আর সেটা অলপ, অর্থাৎ পূর্বপদের এবং পরপদের বিভক্তি কিন্তু লোপ পাবে না, সেটা হবে কি? অলপ দ্বন্দ্ব। যেমন দেখো বনে বাদারে, বনে বাদারে এটাকে যদি আমরা সমাস করেছি তাহলে কি পেয়েছি? বনে ও বাদারে। তার মানে দেখো সমাসবদ্ধ পদের যে বনে পূর্বপদ রয়েছে, বনে একার বিভক্তি রয়েছে, সমাস ব্যাস বাক্যের ক্ষেত্রেও কিন্তু একার বিভক্তি থেকে গেছে। তাই এটি হচ্ছে অলপ দ্বন্দ্বের ধারণা। ঠিক একই রকম ভাবে দুধে ভাতে, দুধে ও ভাতে, বুকে পিঠে, বুকে ও পিঠে, এইভাবে কিন্তু করা হয়েছে। এই ছিল অলপ দ্বন্দ্ব। এরপর আমরা দেখে নেব অলপ তৎপুরুষ। এই অলপ তৎপুরুষের মধ্যে
আরো কয়েকটি ভাগ রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। অলপকরণ, হাতে কাটা। হাতে কাটা এই অলপকরণকে আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে কি হবে? হাত দ্বারা কাটা। তেলে ভাজা, তেল দিয়ে ভাজা। ঘিয়ে ভাজা, ঘি দিয়ে ভাজা। তাসের ঘর, তাসের ঘর। এগুলো হচ্ছে কি? করণ তৎপুরুষের সমাস, মানে অলপ করণ তৎপুরুষের সমাস। এরপর আমরা দেখে নেব অলপ নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ। ভুলের মাসুল, ভুলের জন্য মাসুল। দেখো ভুলের পূর্বপদ ভুলের রয়েছে, ব্যাসবাক্যের সময় কিন্তু ভুলের থেকেছে, কোনো কিন্তু বিভক্তি কিন্তু লোপ পায়নি। তাই এগুলো হচ্ছে কি? অলপ নিমিত্ত সমাস। ভাতের হাঁড়ি, ভাতের জন্য হাঁড়ি। এবার দেখে নেব অলপ অপাদান। এই অলপ অপাদানের সমাসবদ্ধ পদ দেখো। ঘানির তেল, ঘানির তেল মানে ঘানির থেকে তেল। এখানে তেলটা কিন্তু ঘানি থেকে বিচ্যুত হচ্ছে, তাই এটি হচ্ছে অপাদানের উদাহরণ। অলপ সম্বন্ধ, অলপ সম্বন্ধের উদাহরণগুলো দেখো। টাকার কুমির, টাকার কুমির। মনের মানুষ, মনের মানুষ। অধিকরণে দেখো গায়ে হলুদ, গায়ে হলুদ। দিনে ডাকাতি, দিনে ডাকাতি। অরণ্যে রোদন, অরণ্যে রোদন। অলপ উপপদে দেখো খেচর, খেচর কিন্তু এই সমাসবদ্ধ পদটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু ভালো করে খাতায় লিখে রাখবে। খেচর, খেয়ে চড়ে যে, খে মানে হচ্ছে খেচর, মানে আকাশে যে বিচরণ করে বেড়ায় তাকে আমরা কি বলি? খেচর। গায়ে পড়া, গায়ে পড়ে যে। মনে ধরা, মনে ধরে যে। এগুলো হচ্ছে কি? অলপ উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপর আমরা দেখে নেবো অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ। হাতে ঘড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। মুখে প্রথম ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। এগুলো ছিল অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ। বাক্যাশ্রয়ী সমাস আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি তোমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো কমেন্ট বক্সে কমেন্ট করার ইচ্ছা থাকে, কি ধরনের টপিক আলোচনা চাইছো, সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখে নিই এবার আমরা বাক্যাশ্রয়ী সমাস। এই বাক্যাশ্রয়ী পদটির অর্থ হচ্ছে বাক্য আশ্রয় বা অবলম্বন যার। অর্থাৎ যে সমাস বাক্যকে আশ্রয় বা অবলম্বন করে গঠিত হয় তাকে আমরা কি বলবো? বাক্যাশ্রয়ী সমাস। যেমন দেখো চক্ষু অপারেশন শিবির, এটি একটি সমাসবদ্ধ পদ রয়েছে। এই সমাসবদ্ধ পদটিকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি পাবো? চক্ষু অপারেশন তার নিমিত্ত শিবির। বসে আঁকার প্রতিযোগিতা, তাহলে বসে আঁকা, বসে আঁকা অলপ অধিকরণ। বসে আঁকার প্রতিযোগিতা, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। এখানে বসে আঁকা একবার হবে। তারপরে সবুজ বাঁচাও কমিটি, কি হয়েছে? সবুজকে বাঁচাও এমন নির্দেশ তার কমিটি। কৃষি উন্নয়ন সভা, কৃষি উন্নয়নের উদ্দেশ্যে সভা। রক্তদান শিবির, রক্তের দান তার নিমিত্ত শিবির। এই ছিল বাক্যাশ্রয়ী সমাসের আলোচনা। যদি তোমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।